ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসিম ভাই, আমি তন্ময় সরকার বলছি। ঘটনাটা শুরু করছি, আশা করছি ঘটনাটি ভালো লাগবে। ভৌতিক তুমি শেয়ার করে দিবেন। বিকেল বেলা সূর্যাস্তের পর অন্ধকার আসতে বেশি সময় লাগেনি। গভীর জঙ্গলের মধ্যে ছোট্ট একটি গ্রাম, যেখানে অধিকাংশ মানুষই জীবিকার মাছ ধরার উপরে নির্ভরশীল। সেই গ্রামেরই একজন জেলেকে, যার নাম ছিল রতন, যার বয়স ছিল 35। রতন ছোট থেকে জানতো জীবনের সবচাইতে বড় সংগ্রাম হচ্ছে প্রকৃতির সাথে যুদ্ধ করা। তার জীবন ছিল কষ্টে ভরা, আর প্রতিদিন তার দিন কাটত পানিতে নেমে মাছ ধরতে, যেখানে মাছের সন্ধান ছিল দুষ্কর এবং প্রতিটা দিন ছিল এক নতুন চ্যালেঞ্জ। এক অধ্যায় অন্যান্য দিনের মতোই রতন তার নৌকায় বসে গভীর জলাশয়ের দিকে চলতে শুরু করলো। সে জানতো না আজকে রাতটি তার জন্য কতটা ভয়াবহ হতে চলেছে। তার নৌকা যতই গভীর চলছিল, চারপাশে পরিবেশ ততই ভয়াবহ হয়ে উঠছিল। জঙ্গলের সুরভি ভেসে আসছিল, কিন্তু সে আর আগের মতো উপভোগ করছিল না। বাতাসের এক অদ্ভুত তীব্রতা ছিল, মনে হচ্ছিল সবকিছু তাকে ঘিরে ধরেছে, আর প্রতিটি মুহূর্ত যেন তার জন্য এক নতুন বিপদ তৈরি করেছে। সে সময় তার নৌকার সামনের দিকে এক কালো ছায়া দেখা দিল। প্রথমে সে ভাবলো হয়তো কোনো মাছ বা পানির তলদেশে কিছু একটা হচ্ছে, কিন্তু দ্রুত সে বুঝতে পারলো এটা কিছুটা ভিন্ন। একজন নারী, কিন্তু তার চেহারা অস্বাভাবিক, মুখে কোনো অনুভূতি ছিল না, কিন্তু চোখ দুটো ছিল কেমন যেন অদ্ভুত রহস্যময়। নারীটির শরীর ছিল ভয়ঙ্কর রকম সুন্দর, কিন্তু তার দৃষ্টিতে এক রকমের অদ্ভুত রহস্য ছিল, যা রতনকে প্রায় নিজেকে হারিয়ে ফেলার মতো অবস্থা হলো। নৌকায় আগমনকারী সে নারীটি তার নিকটে আসতে আসতে বলল, তুমি মাছ ধরার জন্য এসেছো, কিন্তু আজ রাতে তোমার জন্য কিছুটা অপেক্ষা করছে। রতন প্রথমে শঙ্কিত হয়েছিল, কিন্তু তার পর নিজেকে ভয়কে চাপ দিয়ে সঙ্গ করে নেয় আর বলল, তুমি কে? নারীটি কিছুক্ষণ চুপ করে এক ঝলক হাসি দিল, তারপর বলল, আমার নাম মায়া, আমি এই জলাশয়ের রক্ষী। তোমার মতো কিছু মানুষ মাঝে মাঝে এখানে আসে, কিন্তু খুব কমই ফিরে যায়। রতন অবাক হয়ে বলল, তুমি কি মানুষের মতো নাকি অন্যরকম? সবকিছু তো মানুষ ভাবতে পারে, কিন্তু প্রকৃতি এবং তার রহস্যের কিছু অদ্ভুত নিয়ম থাকে। মায়া উত্তর দিল, তার গলা যেন বিষাক্ত সুরে ভরা। তারপর নারীটি জ্বালানো চোখ দিয়ে রতনকে বলল, তুমি কি আমার সাথে কিছুটা সময় কাটাতে চাও? এখানে তুমি যা চাও তাই পাবে, শুধু আমাকে কিছু দিতে হবে। তারপর নারীটি জ্বালানো চোখ দিয়ে রতনকে দিকে তাকানো। রাতের নিস্তব্ধতা ভেদ করে রতন অনুভব করল তার সমস্ত ভয় যেন উধাও হয়ে যাচ্ছে। মায়ার মায়ায় সে যেন বিভ্রান্ত হয়ে গেল, অজানা এক শূন্যতার মধ্যে ডুবে গেল। নারীটি তার দিকে হাত বাড়ালো। রতন দেখল তার হাতে কিছু অদ্ভুত চিহ্ন ছিল। মায়ার হাতে আঙ্গুলগুলির মধ্যে তীব্র শীতলতা ছিল। তুমি যদি আমার সাথে সময় কাটাও, তবে তুমি যা চাও তাই পাবে, মায়া আবারও বলল, এবং সে ধীরে ধীরে রতনের দিকে এগিয়ে গেল। কিছু সময় পর রতন অনুভব করল তার মন, তার শরীর সবকিছুই কেমন যেন হালকা হতে শুরু করেছে। তার চোখের সামনে সবকিছু কেমন যেন ঝাপসা হতে লাগলো। মনে হচ্ছিল মায়া যেন তাকে নিজের মায়া জালে পুরোপুরি আটকে নিচ্ছে। হঠাৎ করে রতন গা ছমছম করা একটা ভাব অনুভব করলো। শরীরে এক অদ্ভুত সিক্ততা ছড়িয়ে পড়ল। সেই মুহূর্তে মায়া তার ঠোঁট রতনের কানের কাছে আনা এবং বলল, তোমার দেহ, তোমার আত্মা সবই আমার, আমি তোমাকে নিঃশেষে গ্রহণ করব। রতন চিৎকার করেছিল, কিন্তু তার কণ্ঠস্বর যেন মাটিতে মিশে গিয়েছিল। মায়া চোখের ঝলকে সে আর কিছুই দেখতে পায়নি। তার হাত পা অবশ হয়ে গিয়েছিল, আর রতন বুঝতে পারছিল না কিভাবে সে বাঁচতে পারবে। তারপর এক ভয়ঙ্কর কণ্ঠে মায়া বলল, তোমার প্রাণটা আমার জন্য খুব দরকার। তুমি চলে গেলে আমি আর কিছুই করতে পারবো না, কিন্তু যখন আমায় পূর্ণভাবে গ্রহণ করবে, তখন
তখন আমি তোমার শরীরের মধ্যে চলে আসব। এক ঝলক তার মুখের পেছনে এক অস্বাভাবিক বিকৃতি দেখতে পেয়ে রতন যেন শিউরে উঠল। মায়ার রূপ মুহূর্তে বদলে গেল। এক পৈশাচিক এক আনন্দ ছিল তার চোখে। যার মুখ ছিল বিকৃত, রক্তে ভরা, তার দাঁতগুলো ছিল ক্ষত বিক্ষত, চোরগুলো আর কোনো মানবীয় পরিচয় বাকি রাখেনি। রতন বুঝতে পারল মায়া আসলে এক ভয়াবহ পিশাচিনী, যিনি তার শিকারকে প্রেমের চালে ফেলে দেহ থেকে প্রাণ শুষে নেয়। এরপর রতন হঠাৎ করে বুঝতে পারল তার শরীর আপোষ হয়ে গেছে, তার দেহ আর তার নিয়ন্ত্রণে নেই। মায়া তার রূপ পরিবর্তন করল। পরে সে এক পিশাচের মতো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তার চোখে যেন রক্তক্ষরণের আগুন ছিল। মায়ার ভয়ঙ্কর হাসির মাঝে রতন চেষ্টা করেছিল তার পা দুটি সরিয়ে আনতে, কিন্তু সে যেন এক অদৃশ্য বনের মধ্যে আটকে পড়েছে। মায়া হেসে হেসে বলল, তুমি বুঝতে পারোনি রতন, তোমার ভিতরে যে শক্তি আছে তা আমি ব্যবহার করতে চাই। রতন তাকে অপ্রস্তুত ভাবে দেখল। সে জানতো না কেন সে মায়ার আকর্ষণে এতটা দুর্বল হয়ে পড়েছিল। তবে হঠাৎ করে তার মনে হলো, মায়ার একটা কথা যখন জীবনের তোমার সামনে পরিহাস তৈরি করে, তখন কেবল তুমি সেই পরিহাসকে পাল্টাতে পারো। এখন সে মায়ার জালে আটকা পড়ে গেছে, কিন্তু সে মনে মনে দৃঢ় সংকল্প করল তার সঠিক পথ খুঁজে বের করার সময় এসেছে। রতন ভেতরে ভেতরে প্রতিজ্ঞা করল, সে যদি বেঁচে থাকে তবে সে এই পিশাচিনীকে হারিয়ে দেবে। রতন তার হাতে শক্তি ফিরে পেতে চেষ্টা করছিল। শরীরের ভেতরে এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ছিল, যা তার চিন্তা শক্তিকে তীব্র করে তুলছিল। তখন তাকে মনে পড়ল, গ্রামের পুরনো বুড়ি একবার বলেছিল, এই জনে যদি কোনো পিশাচ থাকে তবে তার সাথে একমাত্র যুদ্ধের পথ হলো বিশ্বাস। এটা ছিল তার শেষ আশ্রয়। সে জোর করে চোখ বন্ধ করে তার যেন সমস্ত মন্ত্র পাঠ করা শুরু করলো, যা পুরনো পুঁথি থেকে শিখেছিল। বলে স্থির করলো যে ভয়ঙ্কর পিশাচিনীকে সে পরাস্ত করবে। তাকে কিছু অলৌকিক শক্তির সাহায্য নিতে হবে। মন্ত্রের আওয়াজ যেন বেড়ে যেতে লাগলো। সে সময় চারপাশের পরিবেশ পাল্টে যেতে শুরু করলো। এক অবর্ণনীয় শক্তি অনুভূত হতে লাগলো, যা মায়ার ক্ষমতাকে প্রতিহত করতে শুরু করলো। মায়া অবাক হয়ে রতনের দিকে তাকিয়েছিল। সে বুঝতে পারছিল না কিভাবে তার জাদু রতনের মধ্যে একটা শক্তিশালী প্রতিরোধ সৃষ্টি করেছে। রতন আরো জোর দিয়ে মন্ত্র পাঠ করতে লাগলো। তার মনে হচ্ছিল এক অলৌকিক শক্তি তার মধ্যে প্রবাহিত হচ্ছে। মায়া ক্রমশ দুর্বল হতে শুরু করলো। ভয়ঙ্কর রূপ আরো যেন বিকৃত হতে লাগলো। সে নিচের মাটির মধ্যে যেন মিশে যেতে লাগলো। রতন একটা সময় চিৎকার করে উঠলো আর বলল, আমার সামনে দাঁড়িয়ে তুমি আর কি করবে? তোমার ক্ষমতা আর নেই, বুঝতে পেরেছো? হঠাৎ করে মায়ার রূপ একেবারে বদলে গেল। তার শরীরের মধ্যে ভেসে উঠল এক অন্ধকার শক্তি, যা রতনের কাছে আরো ভয়ঙ্কর বড় হচ্ছিল। কিন্তু সেই শক্তি এক মুহূর্তে থেমে গেল। তার চোখের দিকে তাকিয়ে রতন অবাক হয়ে দেখল মায়ার মুখের মধ্যে শূন্যতা ঢুকছে। পিশাচিনীর শরীর তার আগের রূপে ফিরে আসতে না পেরে অদৃশ্য হয়ে যেতে শুরু করলো। রতন বুঝতে পারলো তার মন্ত্রের শক্তি এবার মায়ার সমস্ত শক্তিকে শোষণ করতে শুরু করেছে। রাতের ধীরে ধীরে সবকিছুই যেন বিনাশ হতে লাগলো। রাতের গভীরতা শ্বাস ফেলা এক শান্ত পরিবেশ ফিরে এলো। রতন, যিনি প্রাণপণে বাঁচার চেষ্টা করেছিল, সে অবস্থা থেকে মুক্তি পেল। তার শরীর এক মুহূর্তে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তার মন শান্ত হয়ে গিয়েছিল। সে বুঝতে পারল আজকে তার রাত জীবনের সবচাইতে কঠিন যুদ্ধ ছিল এবং সে জয়ী হয়েছে। রাতের আকাশে পূর্ণ চাঁদ উঠেছে আর রতন তার নৌকা ফিরে যেতে লাগলো। তার মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল, কিন্তু এক ধরনের শূন্যতা যেন তাকে তাড়া করছিল। সে জানতো তার জীবনে এমন এক ঘটনার পর সবকিছুই বদলে যাবে, কিন্তু কিভাবে বদলাবে
তা সে ভালো করে জানত না। সে রাতে রতন শিখেছিল যে জীবনের অন্ধকার দিকগুলো খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু বিশ্বাস হারালে চলবে না। সে রাতটা কেটে গেল, সকাল হয়ে উঠল। রতন ধীর পায়ে তার নৌকা ভেড়াতে ভেড়াতে গ্রামের দিকে ফিরে চলছিল। রাতের অভিজ্ঞতা এত বিভীষিকাময় ছিল যে তার জন্য এক মুহূর্ত শান্তি খুঁজে পাওয়া কঠিন ছিল। মায়ার যে চেহারা, তার যা ক্ষমতা, সে কখনো ভুলবে না। তার মনে হচ্ছিল আজ যে ভয়ঙ্কর রাতের শিকার হয়েছিল তা যেন কোনো স্বপ্ন নয়, এক বাস্তব অভিজ্ঞতা। গ্রামে ফিরে আসতে রতন দেখতে পেল অন্যান্য জেলেরা আবারও আগের মতোই নিজেদের কাজে ব্যস্ত। কেউ জানল না গত রাতে কি হয়েছিল, কিন্তু রতন জানত এখন ভিন্ন। মায়ার উপস্থিতি এখন তাকে তাড়া করছিল। তার চোখে সে ভয়ঙ্কর সুখের দৃষ্টি প্রতিধ্বনি ভেসে উঠছিল। তবে সে জানত সে তার নিজের ভাগ্য নিজের হাত নিয়েছে। সেই শক্তি তার ভেতরে প্রবাহিত হচ্ছে। রতন দিনের পর দিন মাছ ধরার কাজে নিযুক্ত হতে থাকলেও তার প্রাণপণে এখন আর শান্তি ছিল না। একদিন গভীর রাতে রতন আর কোনো কিছু নিয়ে ভাবছিল না। সে নদীর ধারে বসেছিল যেখানে তার অভিশপ্ত রাতের ঘটনা ঘটেছিল। তখন হঠাৎ তার মনে পড়ে গেল অদ্ভুত সুর যেন বাতাসে ভেসে আসছে। তার কানে গুঞ্জনিত হচ্ছিল সে পূর্ণ মন্ত্র, যা সে মায়ার বিরুদ্ধে ব্যবহার করেছিল। প্রথমে সে ভেবেছিল হয়তোবা তার মস্তিষ্ক তাকে প্রতারণা করছে বা সে হ্যালুসিনেট করছে, কিন্তু তারপর আবার সে সুর ভেসে এলো। কিছু সময় পর সে ভয়ঙ্কর পিশাচিনীর চেহারা ভেসে এলো সামনে। এবার মায়া ছিল ঠিক আগের মতোই ভয়ঙ্কর, কিন্তু তার চোখে একেবারেই ক্ষোভ ছিল না। তার দৃষ্টি ছিল শান্ত, যেন কিছু একটা খোঁজাচ্ছিল। মায়া কিছুটা বিরক্ত ছিল, কিন্তু তার চোখে এক ধরনের আবেদন ছিল। সে বলল, তুমি শেষ পর্যন্ত কি চাও রতন? রতন চুপ করে তার দিকে তাকিয়েছিল। তার ভেতরে একটা টান ছিল। সে জানতে চায় মায়ার কি ক্ষমা চাওয়া মুক্তির কোনো পথ আছে কিনা। রতন বলল, আমি জানি তুমি আমার কাছে কিছু চাও, কিন্তু আমি যা পেয়েছি তাতে আমি পূর্ণতা পেয়েছি। তুমি কি চাও? মায়ার প্রশ্ন ছিল গভীর এবং বিপদের পূর্ণ। রতন কিছু সময় স্থির ছিল, তারপর এক অস্পষ্ট গলায় বলল, আমি তোমাকে পরাজিত করেছি, কিন্তু তুমি আমার ভেতরে থাকছো। আমি জানি তোমার শক্তি আমাকে ফিরিয়ে এনে আরো কিছু বলবে, কিন্তু আমি তাতে রাজি নই। মা এক মুহূর্তের জন্য যেন চুপ হয়ে গিয়েছিল। তারপর সে এক অদ্ভুত হাসি হেসে বলল, তুমি তো শক্তিশালী, অনেক শক্তিশালী রতন। তুমি আমাকে হারিয়ে দিয়েছিলে, কিন্তু জানো প্রতিটি অভিজ্ঞতা আমাদের জীবনে অবিসম্ভাবী হয়ে ওঠে। আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি কি কখনো আমার থেকে পালাতে পারবে? অথবা এটাই কি শেষ? সে রাতে অন্ধকারে মায়া অদৃশ্য উপস্থিতি ঠিক যেন কিছু সময়ের জন্য থেমে গিয়েছিল, কিন্তু রতন জানত সে একেবারে মুক্ত হয়নি। মা যে তাকে এক নতুন জীবনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল সে জানত, আর সে কখনো আগের মতো স্বাভাবিক জীবন কাটাতে পারবে না। তার মধ্যে এক অদ্ভুত শক্তির সৃষ্টি হয়েছিল যা তাকে বা অন্য কাউকে বিপদে ফেলতে পারে। সে প্রতিদিন নিজেকে প্রশ্ন করত, তার এই নতুন জীবন কি ঈশ্বরের অভিশাপ ছিল? একদিন রতন যখন মাছ ধরছিল তখন তার কাছে এক অভিজ্ঞ পুরাহিত এলো, যিনি তার অভিজ্ঞতার কথা শুনে বললেন, মায়া বা পিশাচিনী কখনো সত্যিকার অর্থে চলে যায় না। তারা আমাদের ভেতরেই থাকে যতক্ষণ আমরা তাদের শক্তিকে নিজেকে নিয়ন্ত্রণ করতে আসি। রতন জানত এই পৃথিবীতে আর কোনো কিছুই সহজ নয়, আর তার অদ্ভুত জীবন বাঁচিয়ে রাখার জন্য তাকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হবে। বাঁচতে হলে সত্যিকার শক্তি নিজেকে তৈরি করতে হয়। রতন মনে মনে পড়ল যেন নিজেই নিজেকে সম্মান দিচ্ছে। তার সামনে নতুন একটা পথ খোলার আশা ছিল, যদি সে জানত সে পথ যেন অন্ধকারে মোড়া, ভয়াবহ কিছু। রতন তার জীবনে একটা নতুন অধ্যায় প্রবেশ করলো, যেখানে সে মায়ায় বন্দী ছিল, কিন্তু সে তার কোনদিন ভুলতে পারেনি। ঠিক এভাবে ঘটনাটা শেষ হয়ে যায়। যে সময় এই ছিল ঘটনা। যদি ভালো লাগে আপনি পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস বিউটিফুল স্টোরি। অ্যান্ড ইনশাল্লাহ ঘটনাটি আশা করছি সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে, এবং আপনাদের সবার কাছে ভালো লাগলে কষ্টটা সার্থক হয়ে যাবে। অ্যান্ড আই বিলিভ যে ঘটনাটা যেভাবে একটা অন্যরকম রূপ দান করেছে, সত্যি মনে একটা ভয় এবং একই সাথে একটা ইমোশনাল একটা বিষয় ছিল। সত্যি অদ্ভুত, খুবই অদ্ভুত একটা ঘটনা ছিল। স্টোরিগুলো কিন্তু ছোট কিন্তু অনেক ইন্টারেস্টিং, ইজন্ট ইট? অ্যান্ড আই বিলিভ যে আপনাদের সবার কাছে স্টোরিগুলো অনেক বেশি ভালো লাগছে, এবং আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু কষ্ট প্রতিবারের মতো সার্থক হয়ে যায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আই বিলিভ যে আপনারা সবাই কমেন্ট করবেন, অনেক বেশি কমেন্ট করবেন। আপনাদের প্রতিটা কমেন্টের অপেক্ষায় থাকলাম। যেহেতু লাইভ এপিসোড, আমার হাতে আরো দুটো স্টোরি আছে, আমি দুটো স্টোরিতে চলে যাচ্ছি। আশা করছি প্রতিটা স্টোরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলে যাই বাকি দুটি স্টোরিতে। দুটো স্টোরি বেশি বড় নয়, বাট খুবই ডিপ। চলে যাই ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আমার নাম তুহিন। আমাদের গ্রামটা খুব সাধারণ, যেখানে সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু আমি জানতাম না যে খুব শীঘ্রই এমন এক ঘটনার মুখোমুখি হব যে আমাদের পরিবারের শান্তি চিরতরে নষ্ট করে দেবে। আমাদের পরিবারে আমরা 3 জন ছিলাম। আমি, আমার বোন, বড় বোন রিনা আর ছোট ভাই রফিক। বাবা মা মারা গেছেন কয়েক বছর আগে। বাবা মা মারা যাওয়ার সময় আমাদের এক বিশাল ছবি রেখে গেছেন। রিনা আপা খুব যত্নশীল এবং সবার মঙ্গলের কথা ভাবে, কিন্তু রফিক দিন দিন বদলে যাচ্ছিল। সে সবসময় সম্পত্তির লোভ নিয়ে মাথায় ঘামাতো, আর কেমন যেন লোভী হয়ে উঠছিল। তার চেহারা, তার কথাবার্তায় শুধু টাকা 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 ছিল। একদিন সন্ধ্যায় রফিক আমাকে ডেকে বলল, আরে তুহিন, এই জমি জমার ব্যাপারে আমার একটা সিদ্ধান্ত নিতে হবে, বুঝতে পারলি? আমি ভাবছি কি যা আছে সব আমার নামে লিখে নিবো, বুঝতে পেরেছিস? আপা তো আর এসব সামলাতে পারবে না। হ্যাঁ, আমার নামে লিখে নিবো না। আর তোকেও কিছু দিব, তোকে যে দিব না তা না, কিন্তু আমি চাচ্ছি কি যে আমি নিজেই জমিটা আর কি নিজে রাখি, তাহলে সবাই ভালো থাকবো আমরা। আমি যেন অবাক হয়ে পড়লাম। তুই এটা কিভাবে ভাবলি? আপা আমাদের বাবা মার মতো, তুই এসব কথা ভাবছিস কিভাবে? সে রাগে আমার দিকে তাকালো। তার চোখে সেই দৃষ্টি আমাকে কাঁপিয়ে দিল। মনে হলো রফিকের ভেতরে অনেক অনেক অন্ধকার বাসা বেঁধে আছে। রফিকে ধীরে ধীরে গ্রামের এক তান্ত্রিকের সাথে মেলামেশা শুরু করলো। নাম তার গফুর সাধু। গফুরের নাম শুনলে গ্রামের মানুষ প্রচন্ড পরিমাণে ভয় পেত। সবাই বলল সেই কালো জাদু করে আর মানুষকে ধ্বংস করে দেয়। রফিক সঙ্গে তার বন্ধুত্ব ছিল দিন দিন গাঢ় হচ্ছিল। একদিন রাতের বেলা আমি রফিককে তান্ত্রিকের কাছে যেতে দেখলাম। কৌতূহল থেকে দূর থেকে অনুসরণ করলাম। দেখলাম একটা ছোট্ট ঝুপড়ির ঘরে গফুর বসে আছে। চারদিকে নানা ধরনের তন্ত্র মন্ত্রের জিনিসপত্র। রফিক তার সামনে বসে কিছু একটা বলছিল। গফুর গম্ভীর গলায় বলল, তোর বোন যদি না থাকে তাহলে তোর জমি শুধু তোর হবে, বুঝতে পেরেছিস? চিন্তা করিস না, আমি এমন এক ব্যবস্থা করবো যে সে নিজে ধ্বংস হয়ে যাবে। রফিক ভয় এবং উত্তেজনাময় হয়ে বলে উঠল, আপনি ঠিক করেন, কিন্তু কেউ যেন বুঝতে না পারে। গফুর হেসে বলল, কালো জাদু তেমনই জিনিস, একবার লাগালে নাকি টের পায় না, ফলাফল দেখবি পরদিন থেকে। এই কথাগুলো শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি ভাবলাম, কিভাবে রিনা আপাকে বিপদ থেকে বাঁচাবো আমি। পরের দিন থেকে রিনা আপার আচরণ বদলে যেতে শুরু করলো। সে প্রায় অসুস্থ হয়ে পড়তো, কখনো কাঁপতে শুরু করলো, কখনো অদ্ভুত অদ্ভুত কথা বলতো। আমাদের গ্রামের মুরব্বীরা বলতো আপুর উপরে নাকি জিন ভূতের আঁচড় পড়েছে। একদিন রাতের বেলা আপার ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। দেখলাম আপা বিছানায় বসে কাঁপছে আর গোঙানের মতো করে কথা বলছে। আর আশপাশে তাকিয়ে কেমন যেন ভয় আতঙ্কিত হয়ে সে চিৎকার করে বলছে, না আমার কাছে এসো, আমাকে ছেড়ে দাও। আমি ভয় পেয়ে গেলাম। গ্রামের একজন ওঝাকে ডেকে আনলাম। ওঝা এসে বলল, এর ওপর তো কালো জাদু করা হয়েছে, আর যিনি করেছে সে তো খুব ভয়ঙ্কর। আমি বুঝে গেলাম এসব রফিকের কাজ। একদিন রাতে আমি
রফিকের পিছু নিলাম। সে আবারও গফুরের কাছে যাচ্ছিল। ঝুপড়ির ভেতরে ঢুকে শুনতে পেলাম গফুর বলছে, আর বেশি দিন নেই, তোদের বোন এবার শেষ, তার দেহটা পুরোপুরি আমার হাতে চলে আসবে, বুঝতে পেরেছিস? ও কদিন পরে একেবারে অসুস্থ হয়ে যাবে, এরপর মারা যাবে। রফিক হাসলো। সে হাসি এতটাই অমানবিক ছিল যে আমার শরীর কেঁপে উঠল। তবে হঠাৎ ঝুপড়ির ভেতর থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ এলো। গফুর আর রফিকের চিৎকার শোনা গেল। আমি ভেতরে ঢুকে দেখলাম ঘরের মধ্যে কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা গফুরের দিকে ঝুঁকে বলল, তোর ক্ষমতার দাম এবার তোকে দিতে হবে। গফুর মাটিতে লুটিয়ে পড়ল। রফিক পালানোর চেষ্টা করলো, কিন্তু সে কালো ছায়া তাদের দিকে তাকিয়ে বলল, তুই নিজের বোনকে শেষ করতে চেয়েছিলি না, এবার তোর শেষটা দেখ। রফিকের মুখে কোনো শব্দ বের হলো না। সে মাটিতে লুটিয়ে পড়লো। তার চোখ থেকে রক্ত ঝরতে শুরু করলো। আমি কিছু বুঝে ওঠার আগে সে ছায়াটা মুহূর্তে গায়েব হয়ে গেল। রিনা আবার ধীরে ধীরে সুস্থ হয়ে গেল। আমি তাকে বললাম, রফিক আর কোনোদিন আমাদের বাড়িতে ফিরল না। গ্রামে শোনা গেল সে নাকি পাগল হয়ে গেছে। আমাদের পরিবারের শান্তি ফিরে এলেও সেই রাতের বিভীষিকাময় স্মৃতি আমাকে আজও তাড়া করে বেড়ায়। গফুরের ঝুপড়ির পরিত্যক্ত হয়ে গেছে। গ্রামবাসী বলেছে সেখানে নাকি আজও ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। রফিকের পাগল হয়ে যাওয়ার পর আমাদের পরিবার যেন অদ্ভুত রকমের এক নীরবতা নেমে এলো। গ্রামবাসী আমাদের আশেপাশ দিয়ে হাঁটতেও রীতিমতো সাহস পেত না। তারা বিশ্বাস করতো আমাদের বাড়িতে এখনো কোনো অশুভ শক্তির ছায়া রয়েছে। 2 মাস পর এক অমাবস্যার রাতে রফিক হঠাৎ আমাদের বাড়িতে ফিরে এলো। তার চেহারা এতটাই ভীতিকর হয়ে উঠেছিল, আমি আর রিনা আপা প্রথমে তাকে চিনতেই পারিনি। তার দুটো চোখ যেন গর্তের মতো গভীর, আর গায়ের চামড়া শুকিয়ে যেন হাড়ের মতো টেপটে আছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, তোমাদের ছেড়ে যেতে পারিনি। আমার জন্য যা হয়েছে তার সব শাস্তি আমি পেয়েছি, কিন্তু তোমরা আমার উপর দয়া করো, আমাকে ওসব থেকে মুক্তি দাও। আমি যেন বিস্মিত হয়ে বললাম, তুই কি আসলে মুক্তি চাস? গফুর তান্ত্রিকের সাথে তোর আর কিচ্ছু করতে দেখিনি, তুই কি এখনো তার ছায়া বন্দি? সে কাঁদতে কাঁদতে বলল, গফুর তো মারা গেছে, কিন্তু তার কালো ছায়া আমাকে ছাড়েনি রে। আমি তো রাতে ঘুমাতে পারি না, তার ছায়া আমাকে শাস্তি দেয়। সে বলে, আমি তোর বোনের উপরে যা করেছি তার জন্য আমার কোনো মুক্তি নেই। রফিকের কথা শুনে আমার আর রিনা আপার মনের ভেতরে ভয় জমতে শুরু করলো। আমরা সিদ্ধান্ত নিলাম গ্রামের ওঝার কাছে যাব। ওঝা আমাদের কথা শুনে বলল, তোমার ভাইয়ের উপর অভিশাপ লেগেছে, তবে এটাকে তাড়ানো সহজ নয়। গফুর তান্ত্রিক তার কালো জাদুর শক্তি দিয়ে রফিককে বেঁধে রেখেছে। এই শক্তি তাড়াতে হলে তারই শিষ্যদের একজনের সাহায্য লাগবে। আমরা আতঙ্কিত হয়ে গেলাম। গফুরের শিষ্যদের একজনকে খুঁজে বের করা কি সম্ভব? পরদিন আমি গফুরের ঝুপড়িতে গেলাম। সেখানে কোনো শিষ্য থাকার কোনো চিহ্ন পেলাম না, কিন্তু ঝুপড়ির ভেতরে এক পুরনো বই পেলাম। বইটা ছিল তন্ত্রমন্ত্রের বই। আমি বইটা ওঝার কাছে নিয়ে গেলাম। ওঝা বইটা ভালো করে নাড়াচাড়া করে দেখে বলল, এটা গফুরের কালো জাদুর বই। এখানে লেখা আছে কিভাবে অভিশাপ তাড়ানো যায়। তাই মনে রেখো, এই কাজ করতে যদি কোনো ভুল করে না, তাহলে তো পুরো পরিবার কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমরা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম রিনা আপা আর আমি রাতের বেলা সেই বইটার সাহায্যে মন্ত্র পড়া শুরু করব, এবং তাই করলাম। ওঝা আমাদের সাহায্য করেছিল। রফিক কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়লো। তার শরীর কাঁপতে শুরু করলো। মন্ত্র পড়া শেষ হয়ে যাওয়াতে বাতি নিভে গেল। হঠাৎ ঘরের ভেতরে এক ভৌতিক ছায়া আবির্ভূত হলো। সেই ছায়া গফুরের মতো দেখাচ্ছিল। তার গলা থেকে অহংকার আওয়াজ বের হলো। সে বলল, তোমরা আমার কাজ নষ্ট করার চেষ্টা করছো, আমি তোমাদের রেহাই দেব না। আমাদের চারপাশে ঝড়ের মতো আওয়াজ হতে লাগলো, কিন্তু ওঝা দৃঢ়ভাবে মন্ত্র পড়া চালিয়ে গেল। ধীরে ধীরে ছায়াটা ক্ষীণ হয়ে যেতে লাগলো। একটা সময় ছায়াটা চিৎকার করে গায়েব হয়ে গেল। রফিক জ্ঞান ফিরে পেল। সে কাঁদতে কাঁদতে আমাদের পায়ে পড়ল। তার মুখে একটাই কথা, আমাকে ক্ষমা করে দাও, আমার লোভ আমাকে এই পথে নিয়ে গেছে। তবে সেই রাতের পর
রফিক পুরোপুরি পাল্টে গেল। সে গ্রামের বসে থেকে ইমামের কাছে ক্ষমা চাইল, সারা জীবন সৎ পথে থাকার প্রতিশ্রুতি দিল। আমাদের পরিবার আবারও শান্তি ফিরে এলো। তবে রফিককে আর আমরা আমাদের নিজেদের কাছে রাখলাম না। রফিক সেদিনের পর থেকে আমাদের কাছ থেকে আলাদা হয়ে যায়। আমাদের পরিবারে আর কখনো অশান্তি ফিরে আসেনি। রফিকের সাথে কথা হতো প্রায় সময় মোবাইল ফোনে, কিন্তু তার সাথে দেখা হতো না, কেননা সে যা করেছে কালো জাদু করে নিজের বোনকে বেড়ে ফেলতে চেয়েছে। এই লজ্জা সে কখনো আমাদের সামনে আসতে পারেনি। তবে গফুরের সে অভিশপ্ত ঝুপড়ি এখনো গ্রামের এক ভয়ের জায়গা হয়ে রয়ে গেছে। কেউ সেখানে আর যায় না। মাঝে মধ্যে রাতের বেলা সে ঝুপড়ি থেকে এখনো কান্নার আওয়াজ শোনা যায়। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে জেফরি ভাই পড়ে শোনাবেন। আমি তৌহিন বলছিলাম, ভৌতিক কথা এবং ভৌতিক দুনিয়া দুটি প্ল্যাটফর্মে দীর্ঘজীবী হয়ে যাক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন জেফরি ভাই। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই, and thank you very much, thank you very much for your beautiful amazing story. And আশা করছি ব্ল্যাক ম্যাজিকের স্টোরি থেকে অনেক কিছু শিখার আছে, যে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার বিপরীত চলে যেতে পারে। সত্যি কথা বললাম, অসাধারণ একটা স্টোরি ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আই বিলিভ যে শুধু আমার কাছেই নয়, আপনাদের সবার কাছে স্টোরিটা অনেক 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 বেশি ভালো লেগেছে, বিকজ স্টোরিটা বেশি জোস ছিল, isn't it? So this is the fact. আমি দেরি করবো না, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী এবং সর্বশেষ ঘটনায়। শুধু এতটুকু বলবো, ব্ল্যাক ম্যাজিক থেকে সবসময় দূরে থাকবেন, বিকজ ব্ল্যাক ম্যাজিক এমনই এক ভয়াবহ জিনিস যা কিনা মানুষের ভেতরের বিবেককে ধ্বংস করে দেয়, পজেস্ট করে দেয়। এবং সম্পত্তি এমন এক জিনিস যার লোভে মানুষ মানুষকে খুন পর্যন্ত করে ফেলতে পারে। খুবই ভয়াবহ এক ঘটনা ছিল। এই ভয়াবহ ঘটনা থেকে সত্যি শিক্ষা নেওয়ার মতো অনেক বিষয় আছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। চলে যাচ্ছি আমরা পরবর্তী ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আমি রতন শিকদার। ঘটনাটি আমি যেভাবে পেয়েছি বা কালেক্ট করেছি আমি ঠিক সেভাবে লিখে পাঠালাম। ঘটনার নাম দিবেন বৃত্তপুরীর গ্রাম। গ্রামটা ছিল ছোট, সাদামাটা এবং একেবারেই বিচ্ছিন্ন। তবে হঠাৎ কিছুদিন আগে থেকে এখানে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হতে শুরু করেছিল। গ্রামের সবকিছু নিস্তব্ধ থাকলেও এক ধরনের অদ্ভুত ভয়ের বাতাস যেন ভেসে আসছিল। নতুন গ্রাম নামক জায়গাটির কাছে গাছপালা, ঝোপঝাড় আর জলাশয়ে ঘেরা ছিল, কিন্তু রাতের বেলা এখানকার বাতাস কেমন যেন ভূতরে হয়েছিল, যেটা সবাই না শুনলেও অনুভব করতে পারত। তবে এই গ্রামের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি পুরো গ্রামের পরিচিত ছিলেন। তার নাম কালিদাস, একজন ব্যবসায়ী যিনি ব্যবসা করে অনেক টাকা কামিয়েছিলেন। কালিদাসের দোকানে বড় ব্যবসা ছিল। গ্রামের মানুষ তার কাছে শস্য, পণ্য, এমনকি ছোটখাটো ধার দেনা করত। তার একটা বিশাল সম্পত্তি ছিল এবং লোকেরা জানতো যে তার কাছে প্রচুর টাকা জমায়েত আছে। কিন্তু কালিদাসের মৃত্যু কিছু অদ্ভুত ঘটনা নিয়ে ঘটেছিল। তার মৃত্যু ছিল এক ভয়াবহ খুনের ফলস্বরূপ, যা গ্রামের লোকদের মধ্যে দানা বেঁধেছিল অদৃশ্য আতঙ্ক। কিছুদিন আগে গ্রামের কিছু বহিরাগত সন্ত্রাসী এসে ঘাঁটি গেড়ে বসলো এবং তার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল এবং ধীরে ধীরে গ্রামের বিশৃঙ্খলতা বাড়তে শুরু করলো। তাদের নেতা ছিল রাজু, এক নির্দয় লোক যার চোখে এক ধরনের পৈশাচিক দৃষ্টি ছিল। রাজু তার দল গ্রামটিকে টার্গেট করে অর্থ হানিয়ে নিতে চেয়েছিল এবং তাদের উদ্দেশ্য ছিল কালিদাসকে টাকার জন্য হত্যা করা, কারণ তারা জানতো কালিদাসের কাছে প্রচুর টাকা আছে, তারা পেতে চায়। এবং গ্রামের কিছু লোক যারা রাজু ও তার দলের কার্যকলাপ দেখছিল তারা ভয় পেয়েছিল
ছিল, কিন্তু কেউ মুখ খুলছিল না, কারো সাহসী হচ্ছিল না, কারণ রাজু ও তার দল খুন করত, লুটপাট করত এবং ভয় দেখিয়ে মানুষের জীবন দুর্বিষহ করে তুলত। একদিন রাতে রাজু এবং তার দল কালিদাসের বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়িটা ছিল একটা বড় পুকুরের পাশে এবং সান্নিধ্যে এক বিশাল বাগান ছিল। গ্রাম থেকে খানিকটা দূরে অবস্থিত হলেও বাড়িটির পরিবেশ নিঃসন্দেহে শান্ত ছিল। তবে সেই শান্তির মধ্যে আজকে রাতের অশান্তির ছায়া এসে পড়ে। রাজু জানত কালিদাস একাই থাকে, তার বাড়িতে কোনো প্রহরী নেই। সুযোগ পেয়ে সে এবং তার দল কালিদাসের বাড়ির দিকে এগিয়ে গেল। দরজার সামনে এসে পৌঁছানোর পর তারা দরজা ভেঙে ঢুকে পড়ল। কালিদাস তখন ঘুমাচ্ছিল, জানলা দিয়ে চাঁদের আলো তার শরীরে পড়ছিল। রাজু এক পলকে কালিদাসকে ঘুম থেকে তুলে ফেলল আর বলল, তুমি কি জানো তোমার কাছে টাকা আছে? রাজু গম্ভীর কণ্ঠে বলল। তার চোখে পৈশাচিক একটা ঝিলিক ছিল। কালিদাস ভয় পেয়ে বলল, কি চাও তুমি? হ্যাঁ, রাজু রীতিমতো কালিদাস চেষ্টা করছিল পালাতে, কিন্তু সন্ত্রাসীরা তাকে ঘিরে ফেললো। তার মুখে কিছু বলার আগে রাজু এক পিটিয়ে তাকে মাথা ফাটিয়ে ফেললো। ভয়ঙ্কর চিৎকার করছিল, কিন্তু কালিদাসের শেষের চিৎকার শোনার মতো সেখানে কেউ ছিল না। মুহূর্তে কালিদাস মারা যায়। কালিদাসের অকাল মৃত্যু গ্রামের জন্য ছিল এক বিরাট আঘাত, কিন্তু সেই রাতের পর থেকে গ্রামে অদ্ভুত এক পরিবেশের সৃষ্টি হওয়া শুরু করলো। গ্রামের রাস্তায় চিরকাল অদৃশ্য বাতাস বইছিল এবং বেশ কয়েকটা বাড়ি একে একে তালাবদ্ধ হয়ে যায়। গ্রামের মানুষ বলে উঠল, দেখো, কালিদাসের হত্যার পর কিছু একটা হতে চলেছে। গ্রামের কিছু পুরনো মানুষ যারা জীবনের অনেক কিছু দেখেছে, তারা বিশ্বাস করত যে কালিদাসের আত্মা এখনো তার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। শান্তি না পাওয়া অব্দি সে শান্তি পাবে না। সবাই তখন গুঞ্জন তুলেছিল যে রাজু এবং তার দল কালিদাসের মৃত্যুর জন্য শান্তি পাবে, কারণ তার আত্মা গ্রামটিতে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বিশ্বাস করেছিল তারা একদিন ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে। এদিকে সন্ত্রাসীরা, যাদের মাথা ছিল রাজু, আর তারা কালিদাসের মৃত্যুর পর ভেবেছিল গ্রামটি তাদের হাতে চলে এসেছে। তারা আরো লুটরাজ করা শুরু করলো, কিন্তু কিছুদিন পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। গ্রামের মধ্যে এক ধরনের রহস্যময় সাইলেন্স চলে আসলো। কেউ আর আরেকজন সাহায্য করতে চাইছিল না। এমনকি সন্ত্রাসীরা, যারা আগের দিন পর্যন্ত ভয় দেখিয়ে গ্রামবাসীকে তাড়িয়ে দিত, তারা আজকে একে একে নিজেরাই ঘরবন্দি হতে লাগলো। এক রাতে রাজু এবং তার দল যখন গ্রামে নেমেছিল, তখন প্রত্যেকে নিজে নিজের জোহরে যেতে শুরু করলো। তাদের মনে শুধু খুঁতখুঁতানি আর অস্থিরতা ছিল, কারণ তাদের মনে হচ্ছিল কালিদাসের আত্মা তাদের পিছনে রয়েছে। সেই রাতে রাজু দলের সদস্যদের কেউ এককভাবে আর বাড়ির বাইরে বের হতে পারছিল না। রাতের অন্ধকারে গ্রামের প্রতিটা কোণে ভেসে আসছিল অদ্ভুত আওয়াজ, যেন কেউ চিৎকার করে বলছে, আবারও শান্ত হয়ে যাচ্ছে। পরবর্তী কিছুদিন রাজু এবং তার দল দেখলো গ্রামের পুরনো বাড়িগুলোর মধ্যে এক ধরনের অদৃশ্য শক্তি বিরাজ করছে। রাতের বেলা সারা গ্রাম কুমোট হয়ে থাকতো। গ্রামের প্রতিটা কোণেই যেন কালিদাসের প্রতিচ্ছবি ভেসে উঠত, আর তার আত্মা এক একটি সন্ত্রাসীকে এক এক রকম ভাবে নির্মম শাস্তি দিচ্ছিল। এক মাস পর পুরো গ্রামটি যেন এক মৃত্যু পরিতে পরিণত হলো। রাজু এবং তার দল একে একে সবাই অদৃশ্য হয়ে গিয়েছিল। একদিন পুলিশ এসে পুরো গ্রামটি খালি পায়। যেখানে আগে ছিল হই হুল্লোড়, সেখানে এখন এক মৃত্যুপুরী। গ্রামের মানুষ বিশ্বাস করছিল কালিদাসের আত্মা সবাইকে নিজেকে শাস্তি দিয়ে গেছে। প্রত্যেকটা সন্ত্রাসীকে সে মৃত্যুর দূর প্রান্তে পৌঁছে দিয়েছে। তার মৃত্যুর পর তার আত্মা অধিকার কেবল মৃত্যুকে নয়, বরং সবাইকে নিয়ন্ত্রণ করতে এসেছিল। এক এক করে সন্ত্রাসী এবং গ্রামবাসী এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে দুঃখ, যন্ত্রণা আর ভয় তাদেরকে ধ্বংস করে দিচ্ছিল। এরপর একটা সময় একদিন গ্রামে পুকুর ধারে গ্রামের এক বৃদ্ধ মহিলা বুথি তার পুত্রের মৃত্যুর কথা মনে করে বসেছিলেন। সে জানতো তার ছেলে রাজু এবং তার দলের সদস্যরা কালিদাসের হত্যার জন্য শাস্তি পেয়েছে, কিন্তু আজ তার ছেলে একেবারেই অদৃশ্য হয়ে গেছে। সে তার পুত্রের ফিরে আসার প্রতীক্ষায় ছিল, কিন্তু কে জানতো যে সে আর কোনোদিন ফিরে আসবে না। সেই সন্ধ্যায় বুথি পুকুরের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ শুনতে পেল, যেন পুকুরের গভীর থেকে উঠে আসছে কিছু একটা। তার হৃদয় যেন ছমছম করে উঠল। চোখে পড়ল পুকুরের কিনারে কষ্টে ভরা এক পুরনো বুকের ছায়া ভেসে উঠেছে। প্রথমে সে বিশ্বাস করতে পারেনি, কিন্তু ঠিক তখনই সে ছায়া চোখের দিকে তাকালো আর সারা শরীর শিউরে উঠল।
সে হাহাকার করে উঠল, আমার ছেলে রাজু। কিন্তু ছায়াটা কিছুই বলল না, শুধু নীরব হয়ে দাঁড়িয়ে থাকলো। পুকুর থেকে উকি দিয়ে সেই দৃশ্যটা ছিল অসহ্য। সেই ছায়াটা আস্তে আস্তে দৃশ্যমান হতে থাকলো, আর সেখান থেকে একে একে বিভীষিকাময় মুখ বের হতে শুরু করলো। মৃত সন্ত্রাসীরা দল, যার এতদিন অদৃশ্য হয়েছিল, এখন সবাই একত্রিত হয়ে ফিরে এসেছে। এদের মধ্যে রাজু ছিল সবচাইতে প্রথম। তার চোখ এখনো ভয়ঙ্কর রক্তলাল দৃষ্টি ছিল। সে মৃত হলেও তার শরীরে ছিল এক ধরনের অদ্ভুত শক্তিতে পূর্ণ, যেন তার আত্মা এখনো পৃথিবীতে স্থায়ীভাবে আটকে রয়েছে। সে মায়ের দিকে তাকিয়ে আসতে লাগলো, কিন্তু তার মধ্যে এক ধরনের ভয়ের অন্ধকার ঢুকে পড়েছিল। তার গায়ের রং যেন ফ্যাকাশে হয়ে গেছে। তার মুখে কোনো হাসি ছিল না, শুধু নির্মম অভিপ্রায়। নিজের অভিশাপের কাছে সবাই নিজে যায়। বুদ্ধি বুঝতে পারলো এটা তার ছেলে নয়, এটা তার ছেলের চেহারা, কিন্তু সে মানুষ নয়, এক অশরীরী। গ্রামে এখন মৃত্যুর মিছিল চলছে। সবাই জানতো না কালিদাসের আত্মা এতটাই শক্তিশালী হয়ে ফিরে আসবে। কালিদাস, যাকে সন্ত্রাসীরা খুন করেছিল, সে শুধু শাস্তি নিতে আসেনি, এই অদৃশ্য শক্তি গ্রামটিকে শোষণ করতে শুরু করলো। গ্রামের মানুষ যারা লুকিয়েছিল তারা এক এক করে মরে গিয়ে ফিরে আসতে শুরু করলো। কিছু সময় পর তারা আর মৃত মানুষ ছিল না, মাংসপিণ্ড ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছিল। তাদের কাছে আর কোনো দয়া মায়া ছিল না। একে একে তারা গ্রামবাসীর উপর আক্রমণ করতে চাইল। আগে যারা সন্ত্রাসী ছিল তারা এখন মৃত্যুর পরবর্তী বিভীষিকা হয়ে উঠেছিল, এবং কালিদাসের আত্মা তাদের পথ প্রদর্শক হয়ে কাজ করছিল। গ্রামে যেসব মানুষ পালাতে চেয়েছিল তাদের কেউ আর শত্রুদের হাত থেকে রক্ষা সম্ভব হয়নি। গ্রামের প্রধান রাস্তা থেকে শুরু করে পুকুর, ক্ষেত এবং সব জায়গা ভর করেছিল এক অজানা শক্তি। এক সময় গ্রামের এক কোণে বসে থাকা শেষ জীবিত ব্যক্তি, এক বৃদ্ধ পুরুষ, বলেছিল, এই ভয়াবহতার শেষ কোথায়? আমরা কি আর কখনো শান্তি পাবো না? এদিকে কালিদাসের আত্মা বুঝতে পেরেছিল তাকে শান্তি পেতে হলে এই সন্ত্রাসীদের আত্মা থেকে মুক্তি পেতে পাওয়াটা প্রয়োজন। এই মৃত্যু মানুষগুলো তার শাস্তির ফল, কিন্তু তার উদ্দেশ্য ছিল আরো ভয়ঙ্কর। সে শুধু সন্ত্রাসীদের খুনের জন্য নয়, পুরো গ্রামবাসীকে শাস্তি দিতে চেয়েছিল। কেননা তার মৃত্যু কেউ কখনো এগিয়ে আসেনি তার চিৎকারে। সে রাতে গ্রামের শেষে এক বড় মন্দির ছিল, যেখানে বহু বছর আগে সন্ত্রাসীরা থাকতেন। তাদের পবিত্রতা কারণে এই জায়গাটার উপরে কালিদাস শাসন ছিল না। কিন্তু একদিন মৃত সন্ত্রাসীরা সে মন্দিরের দিকে চলে গেল। তারা পুরো মন্দিরটাকে নিজের দখলে নিল এবং মন্দিরের পুরনো দেবতাকে অবমাননা করতে শুরু করলো। এই ঘটনার পর গ্রামে অদ্ভুত শক্তিশালী ভূতের অন্ধকার নেমে আসে। গ্রামের প্রতিটা কোণে রাতের আধারে মন্দিরের আশেপাশে মানুষ আত্মা এসে জমায়েত হতে শুরু করলো। গ্রামের মধ্যে শান্তি আর কখনো ফিরল না। একটা সময় গ্রামের আশেপাশে এলাকার কিছু মানুষ খবর পেতে শুরু করলো গ্রামটি এখন নাকি পরিত্যক্ত বাসস্থান হয়ে গেছে। কেউ নাকি এখানে যেতে সাহস করতো না, এবং যারা এক সময় এখানকার বাসিন্দা ছিল তারা নাকি কেউ বেঁচে নেই। গ্রামটির প্রতিটা কোণে, প্রতিটা কুয়ো, প্রতিটা ঝোপঝাড়, সেগুলো এখন শীতল, নীরব, আর সেখানে অদৃশ্য অস্তিত্ব ঘুরে বেড়াচ্ছিল। কালিদাস এবং তার শিকার করা সন্ত্রাসীরা মৃত হলেও তাদের আত্মা জেগেছিল। তারা সব সময় চেয়ে থাকত আবার সেই মৃতদের জীবিত করার জন্য, যাদের তারা কখনো ক্ষমা করতে পারেনি। এক অন্ধকার চক্রে আটকে পড়েছিল গ্রামটি, যেখানে শুধু মৃত্যু তাদের শেষ ছিল, আর কেউ আর কখনো গ্রামটির দিকে পা বাড়ায়নি। এই ছিল ঘটনা জেফরি ভাই। ঘটনাটি ভালো লাগলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। আশা করি ঘটনাটি ভালো লাগলে ভৌতিক দুনিয়ায় শেয়ার করবেন। ভৌতিক দুনিয়া দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। Thank you very much, আমাদের প্রিয় ভাই, and thank you very very much for your beautiful story of যেটাকে বলে যে অভিশপ্ত গ্রাম। সত্যি অসাধারণ একটা ঘটনা ছিল। আই বিলিভ যে সবার কাছে ঘটনাটি অসম্ভব রকম সুন্দর লেগেছে, এবং ভালো লাগলে এই কষ্ট কিন্তু সার্থক হয়েই যাবে। সত্যি অসম্ভব রকম সুন্দর স্টোরি ছিল, and this is it basically, and inshallah
ডেফিনেটলি দারুণ কিছু হয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ পরবর্তী ঘটনায় বা পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আবার কথা হবে। সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখন লাইভ সেশনে চলে যাব এবং লাইভ সেশনে গিয়ে আপনাদের সাথে গল্প করবো, আড্ডা দিব, অনেক আড্ডা দিব। আর দেরি করবো না, চলে যাচ্ছি।